দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখে ৭১৫তম পর্বে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ সফলতা সম্ভাবনার নানা খবর নানা গল্প প্রতি সপ্তাহে বাংলা ভিশনের পর্দা এই প্রবাসী মুখ অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাজির হই আপনাদের সামনে। আমাদের সাথে প্রতি পর্বে অতিথি হিসেবে থাকেন প্রবাস খাত বা বৈদেশিক কর্মসংস্থান খাতের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ বিশ্লেষক এবং প্রবাসী বাংলাদেশিরা। আজকে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। দুজন অতিথি আমাদের পরিচিত মুখ। আমাদের সাথে আছেন সৈয়দ সাইফুল হক, অভিবাসন বিশ্লেষক এবং দীর্ঘদিন তিনি প্রবাসীদের নিয়ে কাজ করেন। একই সাথে আমাদের সাথে যুক্ত আছেন ফরিদ আহমেদ মজুমদার, উনি হাবের মহাসচিব এবং একই সাথে বাইরার সাবেক সম্পাদক। আমরা প্রবাসীদের নিয়ে যেহেতু আলোচনাটি করব, সেই ক্ষেত্রে এই বর্তমানে যে বাংলাদেশিরা যে সকল দেশে যাচ্ছেন সেই দেশগুলোতে কি অবস্থা আমাদের শ্রমবাজারের, একই সাথে বাংলাদেশিরা যে সকল দেশে রয়েছেন সেখানে আসলে তাদের অবস্থা কেমন। একই সাথে এই যে হাব সাধারণ সম্পাদক মহাসচিব যিনি আছেন, আমরা ওনার কাছে হজ বিষয়েও কিছু তথ্য জেনে নিব। একই সাথে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা হচ্ছে, নতুন করে ভোটাধিকারের বিষয়টি আমরা একটু সাইফুল ভাই আপনার কাছে একটু প্রথমেই, আমরা যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে এখন। আমরা দেখেছি যে এই পদ্ধতিটি নিয়ে বারবারই আলোচনা হয়, কিন্তু শেষ পর্যন্ত খুব একটা সফলতার মুখ আমরা দেখতে পারি না, যে কারণে দেখা যাচ্ছে এবার একটু জোরে সোরে আলোচনা হচ্ছে। একটু যদি বলেন যে আপনার পর্যবেক্ষণ কি? না, এ ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় মানে খুবই গুরুত্ব দিয়েছেন এবং নির্বাচন কমিশনকে তার ইনস্ট্রাকশন দিয়েছেন, ওনারা কাজ করছেন। কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে যে কিভাবে ভোটটা গ্রহণ করা হবে, এবং যেহেতু এটা প্রথম এই মানে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা, তো সেগুলি প্রথমত মানে এর আগেও ছিল কিন্তু ২৪-এর ইলেকশন, বাট ওটা তো আর তখন একতরফা নির্বাচন ছিল, দেখে হয়তো অংশগ্রহণমূলক ছিল না, বাট এবার একটু বড় পরিসরে না। আবার এটাও কথা যে তখন সব অনেক দেশ কাভার এবং মানে প্রচারণা হয় নাই, মানে একটা কোনো দেশের থেকে ভোটার ১৫ দিন মাত্র টাইম ছিল। হ্যাঁ, এবার অনেক কাজ হচ্ছে এবং প্রবাসীরা উৎফুল্ল তারা ভোটাধিকার প্রয়োগের জন্য। কিন্তু এখানে আমরা যেটা লক্ষ্য করছি যে প্রবাসীদের চাইতে প্রবাসীরা তাদের যে পরিবার আছে তার একটা বিশাল ভোট ব্যাংক, বিশেষ করে মহিলা যারা লেফট ফ্যামিলিতে আছে। আপনারা জানেন যে প্রায় ৫.৫ কোটি মহিলা ভোটার, তার মধ্যে প্রায় ৩০% এই প্রবাসীদেরই এই পরিবারের, এবং সেই জায়গাটা একটা ভোট ব্যাংক বিশাল। তো আমরা মনে করি যে সামনের ভোটের ব্যাপারে একটা বড় ধরনের একটা হিসাব নিকাশের বিষয় আছে। মানে আমার মনে হয় যে আপনি যদি আরেকটু সহজ করে বলেন যে মূলত এই জাতীয় নির্বাচনে প্রবাসী পরিবার একটা বড় একটা ভোট ব্যাংক, এটা আমি বলতে চাচ্ছি। কিন্তু রাজনৈতিক দলগুলো কি আসলে সেটা নজরে রাখে? আমাদের দুঃখ এখানে যে এমনি তো তারা প্রতিটা রাজনৈতিক দল অত্যন্ত শ্রদ্ধা করে প্রবাসীদের, তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে, তাদের বিভিন্ন ধরনের মুখেই বোধহয় বেশি যদি বলা যায়। এখন কথা হচ্ছে যে প্রবাসীরাও দেখতে চায় এবং তাদের পরিবারও দেখতে চায় তাদের জন্য কি ঘোষণাপত্রে কি আসছে, তাদের যে অধিকারের বিষয়গুলি আছে সেখানে এই ধরনের রাজনৈতিক দলগুলি কি বার্তা নিয়ে আসে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইলেকশন সামনে। এবং আপনি যেটা বললেন যে আমরা দেখতে চাই যে প্রবাসে যে ভোটগুলি হবে, হয়তো বিভিন্ন ধরনের পদ্ধতি হতে পারে, একটা পদ্ধতি হতে পারে। তো এখন কোনটা ফাইনালি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় সেটা দেখার অপেক্ষা আমরা আছি। পাশাপাশি প্রচারের বিষয়ও আছে, এবং আমার ধারণা যে আমাদের যে দূতাবাস আছে তারাও এবারে একটু এগিয়ে আসবেন এবং প্রবাসীদেরকে কীভাবে সচেতন করা যায়। মানে যেহেতু আমাদের প্রবাসীদের মধ্যে আসলে যেহেতু প্রবাসী কর্মী, সাধারণ কর্মী বেশি, তাদের জন্য কোনটা আসলে সহায়ক হয় সেটি আসলে ওনাদের চিন্তা করা উচিত। যদিও এবারের যেটি এখন পর্যন্ত যেটি বলছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা এটি করবেন এবং অনলাইনে আবেদন করার পরে তারা এখান থেকে ব্যালট পাঠাবেন, সেখানে প্রার্থীর নাম থাকবে না, প্রতীক থাকবে এখন পর্যন্ত যেটি শোনা যাচ্ছে। সেক্ষেত্রে হয়তো পরবর্তী আরও, এবং রাজনৈতিক দলগুলো আমরা দেখছি যে এই ব্যাপারে তারাও কিন্তু দৌড়ঝাঁপ করছে বা তাদেরও আগ্রহ আছে। হ্যাঁ, অবশ্যই আছে। তারা প্রবাসে তাদেরও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কিন্তু আছে, আমরা জানি। ফরিদ আহমেদ মজুমদার ভাই, আপনি একই সাথে যে জনশক্তি খাতের একজন ব্যবসায়ী এবং নেতা, একই সাথে হাবেরও মহাসচিব, যেহেতু প্রবাস খাত নিয়ে বৈদেশিক কর্মসংস্থান নিয়ে দীর্ঘদিন আপনি কাজ করছেন, রাজনীতি সচেতন একজন মানুষ, সেই হিসেবে যে প্রবাসীদের ভোটার এবং ভোটাধিকারের ব্যাপারটি দীর্ঘদিন ধরে দাবি ছিল, এটা রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি তাদের প্রতিশ্রুতিতেও ছিল এই বিষয়টি, এবং এবারও দেখেছি যে তারা সার্বিকভাবে সহযোগিতা করছেন।
একটু যদি আপনার পর্যবেক্ষণ একটু শুনতে চাই। ধন্যবাদ। যেটি বলছিলেন, এটি প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমরা সকলেই তাদেরকে শ্রদ্ধার চোখে দেখি। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে আমরা তাদেরকে সবসময় চিহ্নিত করে থাকি। কিন্তু তাদের যে প্রাপ্য সুযোগ সুবিধা বা তাদের পরিবার পরিজনের যে নিরাপত্তা, অন্যান্য সুযোগ সুবিধা, এগুলো কিন্তু কোনো সরকারই সঠিকভাবে কিন্তু নিশ্চিত করেনি। ভোটাধিকার এটা মানুষের মৌলিক অধিকার নাগরিক হিসেবে। তারা বিদেশে অবস্থান করছেন এই দেশের জন্য, এই দেশের উন্নতির জন্য। তো তারা সেই সুবিধাটা পাওয়া উচিত এবং এই সুবিধা থেকে তাদেরকে কোনোভাবে বঞ্চিত করা উচিত না। আপনি যেটি বলছিলেন 2024 সালে নির্বাচনেও সেই উদ্যোগ ছিল, তবে এটি কার্যকর কোনো উদ্যোগ ছিল না। মাত্র 15 দিনের সময় দিয়েছে, মানে এত জটিল প্রক্রিয়া ছিল, হয় না ওটা ফ্লপ। আমরা মনে করি যে এইবার যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়টাতে খুবই সিরিয়াস এবং তিনি আমাদের নির্বাচন কমিশনকে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে যথাযথ উদ্যোগ গ্রহণ করেন। আমরা মনে করি কার্যকরভাবে প্রবাসীদের এই মৌলিক অধিকারটি প্রতিষ্ঠিত হবে। তারা তাদের গুরুত্বপূর্ণ ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এদেশের রাজনীতিতে দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে। এটি আমাদের প্রত্যাশা। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা নিশ্চয়ই করব। সৈয়দ সাইফুল হক, আপনার কাছে একটু আবার জানতে চাচ্ছিলাম যে আমাদের এই যে এখনও জুলাই আন্দোলনে 2024-এ যখন আমাদের কয়েকটি দেশে প্রবাসীরা সেখানে বিক্ষোভ করার কারণে তারা কারাবন্দী হয়েছিলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে কিছু প্রবাসী সাধারণ ক্ষমায় ফেরত এসেছেন। এখনও আমরা যেটি জানতে পারি বিভিন্ন মাধ্যমে যে অনেকেই বিভিন্ন দেশের কারাগারে আছেন, কিন্তু সরকারি কোনো তথ্য বা সঠিক পরিসংখ্যান আছে কি আপনার জানার মতে? কী অবস্থা? আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সরকারিভাবে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন দূতাবাসের মাধ্যমে ওই দেশের সাথে আপনার কথাবার্তা হচ্ছে। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে যেসব দেশে এইসব ঘটনাগুলি হয় তাদেরও একটা আইন আছে, সেই আইনের মাধ্যমেই যেতে হয়। তো সবাই যে আন্দোলনের শিকার হয়েছে এমনও না, কিন্তু এখানে অনেক অন্যান্য কারণেও তাদেরকে ডিটেনশন বা কারাগারে নিয়ে নেওয়া হয়েছে। সেগুলিকে আমরা মনে করি যে এইসবের দায় কিন্তু ওই দেশেরও। আপনাকে একটা উদাহরণ দিই, যেমন আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে আমাদের যে যারা যায় তারা এখান থেকে কিন্তু প্রপার ওয়েতে যায়, স্মার্ট কার্ড নিয়ে যায়, রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে সব কিছু ঠিক করেই যায়। যাওয়ার পর যেটা হয় যে ওই দেশের যে এমপ্লয়ার, যাকে কফিল বলা হয়, সে কিন্তু তার পাসপোর্ট সব কিছু কাগজপত্র রেখে দেয়। রাখার পর যেটা হয় যে বাইরে যখন সে বাইরে যায় বা না, আরও একটা বড় কারণ যেটা আমরা দেখছি ইদানিং, সেটা হচ্ছে যে ওখানে কিছু অসাধু যে এমপ্লয়ার সেজে তারা ডিমান্ড লেটার জোগাড় করে তারা এই ভিসা ট্রেডিংয়ের ব্যবসা করে। যেখানে আমাদের এখানে যারা আছে, হ্যাঁ, মিডলম্যান, তাদের কাছে মাধ্যমে এইসব লোক যায় এবং এটার সংখ্যা অনেক বেশি। এবং আমরা জানি যে এখন সৌদি গভর্নমেন্টের, সৌদির কথা যে বলি, তাদের নিয়মও অনেক পরিবর্তন হয়েছে। তারা গেলে আগে যেমন পুরো মানে কন্ট্রাক্ট পিরিয়ডটাতে আকামা বা আইডেন্টি কার্ডটা পেত, এখন তারা 3 মাসের জন্য আকামা দেয়, পরবর্তীতে এটা আবার রিনিউ করতে হয় এবং সে আকামা রিনিউয়ের ফিও অনেক মানে বাড়িয়ে দিয়েছে। যার জন্য হয় কি, যদি কফিল বা ওই যে এমপ্লয়ার তারা যদি আকামাগুলি রিনিউ না করে এবং তারা যদি তাদের কাগজপত্র ধরে রাখে, তখন তাদেরকে বলে তোমরা ঘুরে ঘুরে কাজ করো, ফ্রি ভিসা, মানে এই তথাকথিত ফ্রি আর কি। হ্যাঁ, এই সব লোকগুলি কিন্তু বিপদে পড়ে। তারা তো যখন তাদের কাছে সেই আইডেন্টি কার্ড থাকে না, তখন তারা বিভিন্ন সময়ে পুলিশের দ্বারা মানে ধৃত হয় এবং পরে এদেরকে ডিটেনশনে দেওয়া হয়, কারাগারে নেওয়া হয়। তখন তাকে এবং ওই এমপ্লয়ার যে কফিল, তারা খুঁজেই পাওয়া যায় না তাদেরকে উদ্ধার করা। সেই ধরনের বেশ অনেকগুলি কেস আমরা জানি, আগের থেকেও আছে। এর সাথে এই যে আপনার যে আন্দোলনের মাধ্যমে সেখান থেকে আমরা কিছু খবর পাচ্ছি যে সেখানে কিছু শত্রুতামূলকভাবেও অনেককে নাম ঢুকানো হয়েছে। তো সব বিষয়ে সার্বিকভাবে আমরা আমাদের প্রবাসী কল্যাণ, ওই সময় যেই সরকারের যারা কর্মকর্তারা ছিলেন দূতাবাসে, তখন এরকম উদাহরণ আমরা পেয়েছেন, আমরা অভিযোগ পেয়েছি। সেগুলিকে নিয়ে আমাদের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা উনিও আলোচনা করছেন, এখানকার দূতাবাসের সাথে হচ্ছে। আমরা আশা করি যে বন্ধুপ্রতিম দেশ সবাই, এবং যেসব দেশে আমাদের এই কর্মীগুলি যায় সে দেশের উন্নয়নের জন্য যায়, তাদেরকে বলা হয় যে গেস্ট ওয়ার্কার, কিন্তু ট্রিটমেন্টটা যদি গেস্টের মতো না হয় তো দুঃখজনক। এবং এখানেও আমি বলে রাখি যে সেখানে আমাদের দায়ও আছে। আমাদের কিছু বাঙালি ভাই আছেন
যারা ওখানেও এই কি বলে দালালের মতো কাজ করেন, তারা বিভিন্ন ধরনের আপনার অবৈধ কাজের সাথে যুক্ত হয়ে যায়, যেটা আমরা চাই না। এটার পিছনে আরও কারণ আছে। আপনি জানেন যে একটা বিদেশে যেতে হলে প্রচুর মাইগ্রেশন কস্ট হয়, প্রচুর টাকা দিয়ে যেতে হয়, বিশেষ করে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে 4 থেকে 8 লাখ টাকা। যেহেতু আজকে আমাদের সাথে আছেন, একটু আপনি পুরাতন এই খাতের একজন পুরাতন ব্যবসায়ী এবং আপনি দীর্ঘদিন এই ট্রেড পলিটিক্সের সাথে যুক্ত আছেন, যেহেতু একটু যদি সৌদি আরবের ব্যাপারটা নিয়ে আমরা দেখি, এই যে এখন যেই তথাকথিত ফ্রি ভিসার প্রবণতা যেটা, এইটা দেখা যায় যে অনেক সময় হয়তো ব্যবসায়ীরা আপনারা যেটি বলেন যে এটি হয়তো ব্যক্তিকেন্দ্রিক ভিসা হয়ে থাকে, কিন্তু এই করোনার পরে আমরা দেখছি অনেক গ্রুপ ভিসার ক্ষেত্রেও যে সেখানে গিয়ে অনেকেই নাম সর্বস্ব কোম্পানিতে পাঠানো হয়। এইটা আসলে আপনাদের পর্যবেক্ষণ কি ব্যবসা হিসেবে? হ্যাঁ, এটি আসলে সৌদি আরবে যারা নাগরিক, কিছু কিছু সংখ্যক নাগরিক তারা একটা কোম্পানি তৈরি করেন কাগজপত্র দিয়ে। বেসিক্যালি তাদের কোনো এমপ্লয়মেন্ট অপরচুনিটি নাই, তাদের কোনো ফ্যাক্টরি নাই, তাদের কোনো নিশ্চিত কোনো কাজের কোনো সুযোগ নেই তাদের কাছে। তারা কোম্পানিটা দিয়ে অ্যাপ্লাই করে সেখানে তাদের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদের সাথে যোগ সাজসে তারা সেখান থেকে 50, 100, 200 ভিসা বের করছেন। এবং কিছু দালালের মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন হাতে এগুলো বাংলাদেশে আসছেন, এবং এখান থেকে আমাদের সাধারণ মানুষ তারা কিন্তু জানে না বিষয়টা, তারা কিন্তু এই বিষয়গুলো কিনেই সৌদি আরব যাচ্ছেন। ওখানে যাওয়ার পরেই সাথে সাথে এখন সৌদি আরবের নতুন নিয়ম অনুযায়ী 3 মাসের একটি আকামা পাচ্ছেন। এই 3 মাসের মধ্যে তাকে হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোনো নতুন কন্ট্রাক্ট নিয়ে কারোর সাথে সাব কন্ট্রাক্ট নিয়ে কিছু কিছু কাজের ব্যবস্থা করছেন। আবার দেখা যাচ্ছে যে অনেকেই 6 মাস বসে আছেন, তার খাবারও নাই, তার আকামাও নেই, তার বেতনও নাই। এই সমস্যাগুলো কিন্তু করোনা থেকে একটু বেশি আমরা প্রত্যক্ষ করছি। এই জায়গায় যেটি করণীয়, আমাদের কূটনৈতিক চ্যানেলে রাজকীয় সৌদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলা দরকার। তারাও যাতে ভিসা ইস্যু করার আগে সেই কোম্পানির সক্ষমতা যাচাই করেন, তার কাজ আছে কিনা, তার এই যে এই ওয়ার্কারের জন্য তার অ্যাকোমোডেশন আছে কিনা, তার ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে কিনা, এগুলো চেক করে যদি করেন তাহলে আমার মনে হয় এই জায়গায় আমাদের বেরিয়ে আসার সুযোগ আছে এবং আমাদের শ্রমিকদের স্বার্থটা আমরা রক্ষা করতে পারি। সেক্ষেত্রে আমাদের দূতাবাস এই বিষয়ে উদ্যোগী ভূমিকা নেওয়া একান্ত প্রয়োজন। এরকমভাবে অনেক কমপ্লেন আমরা পাচ্ছি, বিশেষ করে সৌদি আরবে গিয়ে এরকম প্রতিনিয়ত আমাদের শ্রমিকরা এরকম সমস্যার মধ্যে পড়ছেন। কেউ অনেক কষ্টে 6 মাস 1 বছর ঘুরে সেখান থেকে বেরিয়ে এসে কোথাও একটা চাকরির আত্মীয় স্বজন বা অন্য কোনো মাধ্যমে একটা চাকরির ব্যবস্থা করছেন। আবার অনেকেই কিন্তু পুলিশের হাতেও ধরা পড়ছেন এবং দীর্ঘদিন জেল খেটে দেশে ফেরত আসছেন। তার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই লোকটাও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা মনে করি এই জায়গাটা একটা কার্যকর উদ্যোগ খুবই দরকার। জি, আমরা নিশ্চয়ই সাইফুল ভাই যদি একটু বলেন, এই যে আমরা দীর্ঘদিন ধরে দেখি যে এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু কর্মীরা গিয়ে যদি কাজ না পায় সেখানে আমাদের তো দূতাবাসের লেবারিংয়ের আমাদের তো অ্যাটাস্টেশনের ব্যবস্থা আছে, সব কিছু আছে, নিয়ম আছে, সব কিছু আছে, কিন্তু তারপরে কর্মীরা গিয়ে দেখে কোম্পানির অস্তিত্বই নাই। ঘটনা হচ্ছে যে এই জায়গাতে বলছি যে ওই দেশের দায়টা, যেটা ভাই বললেন সত্যি কথা, যে আমি যদি কাউকে ডিমান্ড লেটার ইস্যু করি তার বিষয়ে খোঁজ খবর নিতে হবে, তার কি কাজ বা কী কারখানা বা কী কনস্ট্রাকশন কোম্পানি সেখানে লেবার নিবে। আর সবচেয়ে মজার কথা, আপনি দেখেন এইসব ভিসাগুলি কিন্তু লেবার ভিসা ম্যাক্সিমাম, হ্যাঁ, এবং এই লেবার ভিসাটা এখানে বিক্রিও করা যায়, কারণ স্কিল লোক তো আর এত টাকা দিয়ে যাবে না। আমরা বলি স্কিল লোক পাঠাবো, স্কিল লোক পাঠালে আমাদের রেমিটেন্স বাড়বে আমরাই, কিন্তু দুঃখটা হচ্ছে যে ওই সাইডে যে আমি যেখানে পাঠাবো সেখানে তো আমার মানে ডিমান্ডটা আসতেছে কিন্তু লেবার। তো এটা জেনারেল ওয়ার্কার, এই জন্য দরকার হচ্ছে যে উভয় রাষ্ট্র বায়োলেটারাল যে এগ্রিমেন্টগুলি হয়, এগ্রিমেন্ট এখন কিন্তু রিসিভিং কান্ট্রিতে যদি তারা জানে, তাদের দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানছে যে এইটা শুধু একটা লাইসেন্স আছে বা কোম্পানির নাম আছে, সেখানে কাজ দেওয়ার ক্ষমতা নেই, তাহলে গভর্নমেন্ট তাদেরকে কেন বিদেশি কর্মী নেওয়ার জন্য অনুমোদন দেয় কেন? সেটাই তো বললাম যে এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে এবং বিভিন্ন ফোরামে হয়েছে। আমরা তো শুধু খালি ইন্টারন্যাশনাল ফোরামের কথা হয়েছে, কারণ আমরা জানি যে অনেক সময় হয় কি দ্বিপাক্ষিকভাবে কোনো জিনিস সলভ হয় না, তখন বহুপাক্ষিক আলোচনা, হ্যাঁ, সেইখানেও আলোচনা হয়েছে। বিষয়টা হচ্ছে যখন আপনি ওই দেশে বলবেন তখন বলবে যে আমাদের তো ফ্রি, মানে কি বলে, ফ্রি ইকোনমি, আমাদের এখানে কে কি করছে না। কিন্তু আপনি একটা কোম্পানিতে ধরেন, তাই না, অ্যাপ্রুভাল দিচ্ছেন, যেমন মালয়েশিয়ার ক্ষেত্রেও তো একই বিষয় দেখি, একটা কোম্পানি যদি বিদেশি কর্মী নিতে চান তাহলে সেটা তাদের মানব সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করতে হয় যে আমি বিদেশি কর্মী নেব 10 জন বা 20 জন,
নিয়ম অনুযায়ী তো সেই কোম্পানির সক্ষমতা আছে কিনা এটা দেখেই তো তারা অনুমোদন দেবে। কিন্তু যদি ফরিদ ভাই, যদি আপনি এই ব্যাপারে একটু বলেন যে এটা তো অবশ্যই আপনি সঠিক বলেছেন, যে দেশ থেকে বিষয়টা ইস্যু হবে সেই দেশের সরকারের দায় আছে। এই দায়িত্বটা সেই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, তারা যে কোম্পানি ভিসার জন্য আবেদন করবেন, বিদেশি শ্রমিকের জন্য আবেদন করবেন, তার সক্ষমতা আছে কিনা, তার ফ্যাক্টরি আছে কিনা, বা তার কোনো অফিস আদালত যেটা হোক, যে বিষয়টার জন্য সে অ্যাপ্লাই করছেন তার যথাযথ কর্মক্ষেত্র আছে কিনা সেটি যাচাই বাছাই করার দায়িত্ব সে দেশের সরকারের। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই জিনিসটি কিন্তু সব জায়গায় ঘটছে, শুধু সৌদি আরব না, মালয়েশিয়ার ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় আমরা এরকম দেখি যে শ্রমিকরা গিয়ে কাজ পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না। দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের কিছু ব্যবসায়ী বা বাংলাদেশি যারা আছে ওই দেশে, প্রবাসী বাংলাদেশিরা তো এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকেন, ওই দেশি নাগরিক আমাদের দেশে। তো এইটা তো তখন আসলে তো কতটুকু, যদি নৈতিকতার জায়গায় বলে আমার দেশের লোককে আমি নিয়ে সেখানে কোম্পানির আমি লোক নিচ্ছি। অবশ্যই না, আমাদের দেশের যে সকল প্রবাসী এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট অধিকাংশ কিন্তু ভালো কাজ করছেন, বা আমাদের দেশের শ্রমিকরা গিয়ে যাতে সঠিকভাবে কাজ পায়, যারা খারাপ করেন তাদের কথা বলছি, কিন্তু খুব নগণ্য একটা সংখ্যা, তারা কিন্তু এই নীতি নৈতিকতা যে কথা বলছেন এটার কোনো অস্তিত্ব তাদের মধ্যে নাই। তাদের কাছে শুধু টাকাটাই মুখ্য বিষয়। আমার দেশের শ্রমিক যাচ্ছে, তার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, গিয়ে ওখানে কিন্তু আনডকুমেন্টেড হয়ে যাচ্ছে, মানে সে মানে সাদামাটা ভাবে যাকে আমরা অনেকে অবৈধ বলে আর কি, মানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সকল সে অপরাধী হয়ে যাচ্ছে, টাকা দিয়ে যাচ্ছে, সরকারি ভাবে যাচ্ছে, সেই লোকটার কাছে তার পার্সোনাল আর্নিংস, ব্যক্তিগত আয়টা হলো মুখ্য বিষয়। দেশ, ওই ব্যক্তি, ওই শ্রমিক, তার পরিবার, এটি কখনোই তার বিবেচনা আসে না। এটি সংখ্যা খুবই নগণ্য। আমি মনে করি সরকার এ জায়গায় যদি আমাদের দেশে কোনো নাগরিক এই প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া একান্ত প্রয়োজন। তবে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সংশ্লিষ্ট দেশ এবং দেশের কর্তৃপক্ষ সে যদি বিষয়টাই অ্যাপ্রুভাল না দেয়, তার সঠিকতা যাচাই না করে, তাহলে তো আমি আমার দেশে যদি দু একজন খারাপ লোক থাকে সেই প্রক্রিয়া অনেক জায়গায়, অনেক দেশে আবার আমাদের শ্রমবাজার যেসব দেশে আছে তাদের ওইখানে আবার একটা প্রচলন আছে যে বাংলাদেশিরাই আমরা তাদেরকে অনিয়ম শিখাই বা উৎসাহিত করি, এরকম না হতে পারে। এটা তো এরকম একটা কথা, কিন্তু একটা বিষয় হচ্ছে আমরা মালয়েশিয়ার কথা বাদ দিই, এটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, সেখানে পলিটিক্যাল সিচুয়েশন ডিফারেন্ট, সেখানে আমাদের দেশের মতো অনেক বড় বড় কি বলে প্রভাবশালী লোক আছে যারা সরকারের প্রভাব পড়তে পারে। কিন্তু আমার কথা হলো সৌদি আরবের মতো দেশ, আপনি জানেন না ওখানে একটা আইনের একটা ডিগ্রি হলে সেটা পালন করে না বা করবে না এমন কোনো বিষয় নাই। কিন্তু কেন জানি আমরা হয়তো ওই সৌদি সরকারকে বা অনেক দেশ কিন্তু ওই দেখেন মাঝখানে কিন্তু বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের নেওয়ার ক্ষেত্রে, কারণ কিন্তু একসময় তো নারী কর্মীদের নিয়ে সমস্যা ছিল, তখন আপনারা আলোচনা করে তো তখন সেটি মোটামুটি একটা পর্যায়ে। এখন যেটা হচ্ছে যে এই যে আমাদের টার্গেটটা, আমাদের দেশের যে অবস্থা, সেই প্রেক্ষিতে আমাদের একটা পলিসি হয়েছে যে আমরা প্রতি বছর 10 লক্ষ লোক পাঠাবো। সংখ্যাটা মানে পাঠাইছি আমি, এটা আমার সফলতা, মানে কে কত পাঠাইলো, পাঠানোর পরে কি অবস্থা, কতজন ফিরে আসছে সেই সংখ্যাটা নাই। 2023 সালের কয়েক মাসের গবেষণা বেসরকারি সংস্থা দেখেছে সেখানে 49% কর্মী 6 মাসের মধ্যে ফেরত চলে আসে সৌদি আরব থেকে। আচ্ছা, এখন এই সৌদি আরবে আমাদের একটা টাস্ক ফোর্স আছে বাংলাদেশের সাথে, এবং তারা কোয়ার্টারলি বা 6 মাস পর পর 1 বছরে বসবে। আমার মনে হয় যে 2-3 বছরে তারা কিন্তু বসে নাই। এইখানে বসে কিন্তু এই আলোচনাগুলি উভয় সরকারের যে খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করা যায়, এইটা কিন্তু ওই সৌদি সরকারের গোচরে আনা, মানে নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে না। এখন যেটা হচ্ছে যে ওই দেশে এখন ভীষণ, যেটা বললেন, ভীষণ প্রভাবশালী লোকেরা এই লাইসেন্সগুলি নিয়েছে। আগে কিন্তু সৌদি আরবে কোনো লাইসেন্স প্রথাই ছিল না। হ্যাঁ, এখন ওখানে এই রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স হয়েছে, তাদের ব্যবসায়ী তাদের অ্যাসোসিয়েশন হয়েছে, কথা বুঝছেন তো, যার জন্য তারা এখন প্রভাবশালী। এখন তাদেরকে দমন করতে হলে একমাত্র ওই সরকারের ডিগ্রি ছাড়া এটা সম্ভব না। সম্প্রতি দেখেছি আপনার জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ার একটি উদ্যোগ আপনাদের ছিল এবং বড় পরিসর সেই আয়োজনটি করেছিলেন আপনারা। একটু যদি বলেন যে এই আয়োজনটার উদ্দেশ্য কি আর কেমন সাড়া পেয়েছিলেন আসলে? দেখেন, আমাদের দেশ থেকে যারা হজ বা ওমরা পালন করতে চায়, সাথে সাথেই স্থানীয়ভাবে কেউ না কেউ একজন মধ্যস্বত্বভোগী লোক, যাকে আমরা দালাল পড়িয়া বা মধ্যস্বত্বভোগী বলি, তার কাছে কিন্তু এই লোকটা আটকে যাচ্ছেন। তার কোনো লাইসেন্সও নাই, সরকারের সাথে তার কোনো দায়বদ্ধতা নাই, এবং তার সাথেই তিনি সরল বিষয়টা কিন্তু লেনদেন করছেন। একটা সময় দেখা যায় যে আমরা মিডিয়াতে দেখি এই লোকটা প্রতারিত হয়েছেন, এই লোকটা যথাযথভাবে কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে নাই, সেই মিডিয়া তার ভিসা হয় নাই, টিকিট হয় নাই, সে তার হজ যাওয়াটা অনিশ্চিত হচ্ছে। এবং অনেক সময় সৌদি আরব গিয়েও আমরা দেখি
এই লোকটা সেখানে তার কাঙ্ক্ষিত যে সার্ভিস পাওয়ার কথা সে সার্ভিসটা পাচ্ছে না, সেখানে প্রতারিত হচ্ছে। এই মেলা, জাতীয় পর্যায়ে মেলার আয়োজনের মূল উদ্দেশ্য ছিল যে মানুষকে সচেতন করে তোলা, যারা হজ এবং উমরা পালনে ইচ্ছুক তাদেরকে সরাসরি সরকার নিবন্ধিত এজেন্সির সাথে একটা সম্পর্ক স্থাপন করা। এবং এই মেলাটা গত 14 থেকে 16 3 দিনব্যাপী ছিল বাংলাদেশ স্থিরমূর্তি সম্মেলন কেন্দ্রে। সেখানে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সচিব থেকে শুরু করে বিমান মন্ত্রণালয়ের সচিব, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। আগ্রহীদের কেমন সাড়া পেয়েছে, মানে আগ্রহীরা কেমন? আমি সেই কথাটাই বলছিলাম, আমরা এই মেলাটা কিন্তু আগে থেকে আয়োজন করি। এবারে মেলাটা একটা ব্যতিক্রম ছিল। এবারে আমাদের মানে অস্বাভাবিক একটা সাড়া আমরা পেয়েছি। 3 দিনেই দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ছিল মেলাতে এবং অনেক বুকিং আমাদের এজেন্সিগুলো এখানে পেয়েছে। 14, 15, 16 আগস্ট, হ্যাঁ 14, 15, 16 এবং হজযাত্রীগণ সরাসরি এসেছেন, তাদের পছন্দের প্যাকেজ, পছন্দের এজেন্সি নির্বাচন করে মেলাতেই কিন্তু তারা প্রাক নিবন্ধনের কাজ করেছেন। এবং সরকারেরও টেস্ট চলছিল সেখানে, সরকারও সেখানে তাদের হজযাত্রীদেরকে নিবন্ধন এবং প্রাক নিবন্ধন করেছেন এবং উল্লেখযোগ্য সংখ্যক। তার মানে এরকম যদি হয় তাহলে একটু স্বচ্ছতা থাকবে এবং সাধারণ যাত্রী যারা এটি আসলে ঢাকা কেন্দ্রিক না করে জেলা পর্যায়ে যদি আমরা করতে পারতাম তাহলে আরো বেশি এটার কিন্তু এটা হচ্ছে কি সকল যে 66টা জেলায় এটা আয়োজন করার জন্য একটা ব্যাপক সময়ের দরকার, লোকবল দরকার। সেরকম আসলে মন্ত্রণালয় যদি সহযোগিতা করে আমরা বিষয়টা আমাদের চিন্তা ভাবনা আছে। এটা হাব আর মন্ত্রণালয় মিলে, যেহেতু মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের একটা উইং সারা দেশব্যাপী আছে, তাদেরকে ইনভলভ করে যদি আমরা এই মেলাটা করতে পারি তাহলে আমাদের দেশের যে নিরীহ ধর্মপ্রাণ মুসলমান যারা হজ পালনে আগ্রহী, উমরা যেতে আগ্রহী, তাদের প্রতারিত হওয়ার সুযোগটা কমে যাবে। সেটি আমাদের মূল উদ্দেশ্য। মানে এটা দেখা যায় কি যে যখন আমরা, যদিও নিকট অতীতে হয়তো এটি কম ছিল, আগে দেখেছি আমরা যে অনেক হজযাত্রী হজ ক্যাম্পে গিয়ে কান্নাকাটি করতে, দেশের জন্য টুকিটাকি কিছু সমস্যা ছিল, সেগুলো আমরা সমাধান করতে সক্ষম হয়েছি এবং আমাদের নিবন্ধিত সকল হজযাত্রী আলহামদুলিল্লাহ এবছর হজ পালন করেছেন কোনো রকম বিড়ম্বনা ছাড়া। মানে নিশ্চয়ই তো এবার এই আপনার যে ফেয়ার মেলাটি যেটা করলেন এর পরবর্তীতে ধরেন আগামী বারের জন্য যারা যাবে বা সেখানে ধরেন আমাদের তো এই কোটা পূরণ হওয়া নিয়ে তো একটি সমস্যা আমরা দেখি না। কোটা পূরণ হওয়াটা আসলে দেখেন হঠাৎ করে হজের খরচটা অনেক পরিমাণ বেড়ে গেছে। সেক্ষেত্রে দুটো বিষয় ছিল। বিগত সরকারের সময় দেখেন হজের বিমান ভাড়া ছিল 1,40,000 টাকা, কোনো রকম কারণ ছাড়া যুক্তি ছাড়া এ ভাড়া 1 লাফে 2 লক্ষ টাকা হলো। আবার সেই ভাড়া তখন কিন্তু ডলার রেট 104 টাকা, আর গত বছর ডলার রেট হলো 122 টাকা। সেই কারণে এই বিমান ভাড়া হওয়ার কথা ছিল 2,50,000, কিন্তু এটি না হয়ে এটি হয়েছে 1,67,000। তাহলে আমরা কি ধরে নিব? এই দেশের হজ যাত্রীরাও গত সরকারের রোশানল থেকে রক্ষা পায় নাই, তাদের শোষণ থেকে রক্ষা পায়নি। হজ যাত্রীদের পকেট থেকে কিন্তু টাকা কাটা হয়েছে, সে 60,000 টাকা করে অতিরিক্ত নেওয়া হয়েছে বিমান টিকিট। এবং এই লক্ষাধিক হজ যাত্রীর গত 2-3 বছর যাবৎ শত শত কোটি টাকা কিন্তু এখান থেকে লোপাট হয়েছে। আমরা এবার দাবি করেছি যে বিমান ভাড়াটা আরও কমা উচিত এবং রাজকীয় সৌদি সরকারের সাথে যোগাযোগ করে কূটনৈতিক চ্যানেলে যদি সম্ভব হয় তারাও যে পরিমাণ খরচটা নিচ্ছে সেটি অনেক বেশি, সেটি কমিয়ে আনা দরকার। তাহলে যদি আমাদের হজের যে খরচ ব্যয়টা এটি যদি আর একটু সহনীয় হয় তাহলে একসময় আপনি জানেন যে হজে যাওয়ার জন্য একটা প্রতিযোগিতা হতো, হ্যাঁ, কে কার আগে যাবে। আমাদের 1,27,000 কোটার বিরুদ্ধে আমরা 2,50,000 3 লক্ষ হাজি আমাদের পাকে নিবন্ধিত থাকতো এবং যাওয়ার জন্য মানুষের একটা মানে বাণিজ্যই হয়ে যাচ্ছে এরকম অভিযোগ ছিল। এটা অনেক এজেন্সি দেখা গেছে বেশি টাকা বেশি লাভের কারণে দেখা গেছে কাউকে হয়তো বাদ দিয়ে দিচ্ছে, এরকম অভিযোগ আমরা পেতাম। কিন্তু এখন সে জায়গায় আমাদের কোটাটাই পূর্ণ হচ্ছে না গত 2 বছর যাবৎ। এটি মূলত দুটি বিষয়, একটা হচ্ছে মানুষের অর্থনৈতিক সক্ষমতা আর দ্বিতীয়টি হচ্ছে হজের ব্যয় অত্যধিক বৃদ্ধি। আমরা মনে করি সরকার এই বিষয়ে খুবই সচেতন, বিশেষ করে আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মাননীয় সচিব মহোদয় এবারও উদ্যোগ নিয়েছেন যে কোনোভাবে যাতে খরচটা আর একটু কমিয়ে আনা যায়। আমরা বিশ্বাস করি যে আগামী বছর আমাদের কোটা আমরা পূর্ণ করতে সক্ষম হব এবং সারা দেশের আজকে এই অনুষ্ঠানে আজকে যে হজ ব্যবস্থাপনা যে জায়গায় এসেছে, যে সুন্দর হজ ব্যবস্থাপনা, এই জন্য মিডিয়ার ভূমিকা কিন্তু অপরিসীম। মিডিয়ার মাধ্যমে কিন্তু সারা দেশবাসী সচেতন হচ্ছে, মানুষ সঠিক জিনিসটা জানছেন। আমি আজকেও দেশবাসীর প্রতি অনুরোধ করব যে যারা হজে যাবেন উমরা যাবেন অবশ্যই সরকার নিবন্ধিত এজেন্সির সাথে যোগাযোগ করবেন। মাঝখানে কোনো দালাল যার লাইসেন্স নাই তার সাথে কোনোভাবে আপনি যাবেন না। যদি আপনি গিয়ে প্রতারিত হন আপনার দায় সরকারও নিবে না, হাবও নিবে না। আপনি আপনার হজ যাত্রা অনিশ্চিত হবে, উমরা যাত্রা অনিশ্চিত হবে এবং আপনি গিয়েও প্রতারিত হবেন। অবশ্যই সরাসরি এজেন্সির সাথে আপনি যোগাযোগ করুন। আবার আপনাদের ব্যবসায়ীদের মধ্যেও তো কিছু মানুষ ছিল যারা দেখা যাচ্ছে যে একটু তাদের হয়তো ইচ্ছাই থাকতো যে তারা নানা রকম
বাণিজ্যিক চিন্তা করবেন। এখন সেটা এই জায়গায় এখন অনেক স্বচ্ছ। আমরা গতবার টুকিটাকি কিছু সমস্যা চাই, এরকম সমস্যা আমরা প্রত্যক্ষ করি নাই, এবং যেগুলো আমরা লক্ষ্য করেছি সেগুলো আমরা সাথে সাথে সরকারের সহযোগিতার সমাধান করতে সক্ষম হয়েছি। নিশ্চয়ই হাবের এই ব্যাপারে আপনাদেরও ভূমিকা আছে এবং ব্যবসায়ীদেরও নিশ্চয়ই ভূমিকা আছে। আমরা সবসময় সেটি নিউজ কভার করেছি এবং এমন হয়েছে যে অনিয়মের নিউজও কোনো এক সময় আমরা হয়তো মানে খুঁজে পাই না, এই গেল এর মধ্যে এটা হয়েছে। সাইফুল ভাই, একটু যদি আমরা আমাদের শ্রমবাজারের যে ব্যাপারটি বলছিলাম যে নতুন করে যে আমাদের প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে তিনি গিয়েছিলেন এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, আসলে কি পেলাম আমরা, আসলে কি নিয়ে আসলেন ওনারা? আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেটা ভেরি মানে ক্লিয়ার, মানে স্পষ্টভাবেই আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এখন যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা ট্রান্সপারেন্ট হবে, অ্যাকাউন্টেবল হবে। এখন এটা দেখার অপেক্ষা যে কিভাবে, কারণ আমরা তো জানি যে আগের সিস্টেমটা কী ছিল, হ্যাঁ, এখন সেটাই থাকবে কি না। এবং যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ড, যে সমঝোতা স্মারকটা হয়েছে দুই দেশের, সেই সমঝোতা স্মারকের মধ্যেই গলদ ছিল। সেইখানে সেই গলদটা কতটা, সেটা তো আমরা সমঝোতা স্মারক তো কোনো রকম এখন সেটা তো সংশোধন হয় নাই, এখন সেটা হবে নিশ্চয়ই। আমরা যে আলোচনার ভিত্তিতে, আমার তো এজেন্ডার মধ্যে যেহেতু ছিল না, সেক্ষেত্রে তো না, যদি স্বচ্ছতার কথা বলে আমাদের প্রধান উপদেষ্টা, নিশ্চয়ই আলোচনা করেছে, এবং সেখানে শুধু উপদেষ্টা না, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন। তো ওনারা তো বিষয়টা জানেন, এবং শুধু তাই না, আমাদের যারা অভিবাসী অধিকারের কাজ করে বাংলাদেশে সবাই কিন্তু কয়েকবার করে আমাদের উপদেষ্টার মহোদয়ের সাথে বসা হয়েছে, তাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়া হয়েছে যে সিন্ডিকেশনের কি হচ্ছে না হচ্ছে, খুঁটিনাটি। আমার জানা মতে যে তারা এই বিষয়ে অকৈবহাল। কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা কিন্তু এর আগে উনি একটা অনুষ্ঠানে বলেছেন যে মালয়েশিয়া সরকার সরাসরি বলেছে যে, মানে যদি ওনার মতো করে না বলে আমরা যেটা বুঝি যে সিন্ডিকেট যদি মেনে নাও তোমরা, তাহলে তোমাদের দেশের থেকে লোক নিব, না মানলে হয়তো নিব না। সেটা উনি বলেছেন, সেটা আমাদের সাথে অনেক আলোচনা বলেছেন যে আমরা কোনটা বেছে নিব, মানে আমরা কি লোক পাঠানো বন্ধ করে দিব, এটা চ্যালেঞ্জ, আর নাকি আমরা তাদের কথা মতোই করব। আমরা বলেছি যে ডিপ্লোমেসি এমন একটা জিনিস, সেটা দিয়েও কিন্তু আপনি অনেক কিছু করা যায়। আমার যেটা মনে হচ্ছে এবারে যে ওনারা গিয়েছেন, ওই কথাগুলি তাদের মাথায় আছে এবং আমরা আরও দেখতে চাই। কারণ এখানে আরেকটা কথা আছে, আপনি জানেন যে প্রায় মানে সঠিক এটা আমরা জানি না, প্রায় 4 লক্ষাধিক লোক কিন্তু এখানে আনডকুমেন্টেড আছে। তাদেরকে রেগুলারাইজ করাও এখন একটা বড় বিষয়। এই বিষয়টা নিয়ে দেখেন, গতবার যখন মালয়েশিয়া শ্রমিক রপ্তানি শুরু হয়, বাংলাদেশ কিন্তু বিভিন্ন কারণে এই গড়িমসি করতে করতে একটা সময় নিয়ে গেছে, দেরি হয়ে গেছে। এই সময়টাতে ভালো ভালো যে এমপ্লয়ারগুলো ছিল, যে কোম্পানিগুলো ছিল, তারা কিন্তু বসে থাকে, তারা কিন্তু অন্য দেশ থেকে শ্রমিকগুলো নিয়ে গেছে। বাংলাদেশ যখন মার্কেটে আসলো, তখন দেখা গেছে যে যাদের কাজের পরিবেশটা ভালো না, কাজটা হার্ড ওয়ার্ক, বিভিন্ন রকম সমস্যা আছে, এগুলোই কিন্তু ঘুরে ফিরে বাংলাদেশ শ্রমিকগুলো গেল। এবারও কিন্তু মালয়েশিয়া সরকার একটা ঘোষণা দিয়েছেন যে তাদের ডিসেম্বর পর্যন্ত প্রায় 24 লক্ষ শ্রমিকের একটা আবেদন প্রক্রিয়া তারা সকল দেশের জন্য শুরু করছেন। তো এই বাংলাদেশ থেকে আসলে এই প্রক্রিয়া শ্রমিক যাবে কি না, গেলে কি প্রক্রিয়ার মাধ্যমে যাবে, আমরা কিন্তু এখনও অন্ধকার আছে, স্পষ্ট না। যদি এভাবে আমাদের সময় ক্ষেপণ হয়, এই সুযোগটা তো অন্য দেশ নিয়ে নিবে। তা আমার কথা হচ্ছে সরকারের অবস্থানটা স্পষ্ট করা উচিত। আমরা এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হব কিনা, বাংলাদেশ থেকে শ্রমিক যাবে কিনা, গেলে কি প্রক্রিয়া যাবে, আমাদের শুরু থেকে যাতে আমরা এই প্রতিযোগিতার মধ্যে থাকতে পারি, এই প্রক্রিয়ার মধ্যে থাকতে পারি, সেটি নিশ্চিত করা একান্ত প্রয়োজন। আর যেটি বলেছেন যে শ্রমিক রপ্তানির যে প্রক্রিয়া, আমি মনে করি যদি মালয়েশিয়ার সরকার না চায়, তাহলে বাংলাদেশ থেকে কিন্তু কিছু করার সুযোগ নেই। আমরা যতটুকু জানি, মালয়েশিয়াই বাংলাদেশকে প্রেশার করে যে তুমি তোমার লাইসেন্স, বৈধ লাইসেন্সগুলোর তালিকা পাঠাও, সেখান থেকে আমরা সিলেকশন দিব। এটা যেভাবে হোক, পিছন থেকে যারাই করুক, কিন্তু স্বচ্ছভাবে ওপেনলি আমরা এটাই কিন্তু প্রত্যক্ষ করি যে এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। আমাদের সরকার প্রধান, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ওনার ব্যক্তিগত একটা সম্পর্ক আমরা জানি। আমার বিশ্বাস সেখানে ভালো একটা আলোচনা হওয়ার কথা এবং ভালো কিছু আমাদের এর আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে, সেই প্রত্যাশাটা আমরা করতে পারি। তবে সর্বাগ্রে আমি অনুরোধ করব সরকারকে দ্রুত এই বিষয়ে তাদের অবস্থাটা পরিষ্কার করার জন্য, যাতে এই প্রক্রিয়া থেকে আমরা পিছিয়ে না যাই। আমাদের অসংখ্য ধন্যবাদ জনাব ফরিদ আহমেদ মজুমদার এবং সাইফুল হক, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকের এই পর্বে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা দুজন অতিথির কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ মতামত এবং পরামর্শ শুনছিলাম, বিশেষ করে আমাদের যে বৈদেশিক কর্মসংস্থান খাতে প্রবাসী কর্মী যারা, তাদের নিরাপদ কর্ম পরিবেশটা এবং তাদের
মানবাধিকারটা যেন সুনিশ্চিত হয় এবং তারা যেন সেখানে গিয়ে কাজ বেতন ঠিক মতো পান এবং দেশে নিরাপদে টাকা পাঠাতে পারেন, রেমিটেন্স পাঠাতে পারেন, তাহলেই দেখা যাবে যে এই সেক্টরের যেমনি সুনাম বাড়বে, তেমনি যারা এই প্রবাসী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন সেই রিক্রুটিং এজেন্সির মালিকরা বা ব্যবসায়ীরা, তাদের মর্যাদাটাও বাড়বে। কারণ গার্মেন্টস খাত যেমনি বৈদেশিক মুদ্রা আনছে, একই সাথে কিন্তু রিক্রুটিং এজেন্সির মালিকরাও বৈদেশিক মুদ্রা আনার ক্ষেত্রে মূল কারিগর হিসেবে কাজ করছে, বাট তাদের সেই অবদানটি সেইভাবে আসলে সামনে আসে না গুটি কয়েক মানুষের জন্য। নিশ্চয়ই সেটি আগামীতে আমরা দেখব যে এই খাতেরও সুনাম মর্যাদা আমাদের দেশে অন্যান্য সেক্টরের মতোই বৃদ্ধি পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসী মুখের আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ।